আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। গত 4 ডিসেম্বর ভারতে দুদিনের সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তিনি গতকাল ফিরে গিয়েছেন। এই সফর নিয়ে উপমহাদেশে এবং বিশ্বব্যাপী বেশ আলোচনা হচ্ছে, কারণ যে মুহূর্তে ভারতকে আমরা দেখেছি আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি সাইন করতে, 10 বছরের একটা চুক্তি, এবং যখন তার আগের কথা আপনাদের মনে আছে, যখন সাংহাই কোঅপারেশনের সম্মেলনে রাশিয়ার পুতিন, চীনের প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী তিনজন যখন মিটিং করেছিল, এবং সেই মিটিংয়ে আপনারা তখন জানেন যে এই রাশিয়া, চীন, ইন্ডিয়ার একটা জোটের কথা বলা হচ্ছিল, ব্রিক্সকে অ্যাক্টিভ করার কথা বলা হচ্ছিল, এবং বিশ্ব রাজনীতিতে আমেরিকার প্রতিপক্ষ হিসেবে এই জোটগুলো যখন দাঁড়াবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, তখন কিন্তু আমেরিকা উদ্যোগী হয়েছে ভারতের সাথে সম্পর্ক ইমপ্রুভ করার জন্য। এবং তারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন 10 বছরের জন্য একটা ডিফেন্স ট্রিটি সাইন হয়েছে। ভারতের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তিটা মোর অর লেস সেট হয়ে গেছে, কিছু কিছু বিষয় বাকি আছে, এবং ভারতের সাথে আমেরিকার যখন যে আলোচনাগুলো হয় সেখানে বাংলাদেশ বিষয়টা থাকে, এবং বাংলাদেশের বিষয়ে ভারতের যে প্রত্যাশাগুলো সেগুলো নিয়ে আলোচনা করে, এবং অনেক সময় বাংলাদেশের কারণে এই আমেরিকা ভারতের চুক্তিগুলো একটু ডিলেড হয়। তো এই পুতিন যখন চলে গেছেন গতকাল, আজকেই আবার আমেরিকার থেকে একটা বাণিজ্য প্রতিনিধি দলের দিল্লিতে আসার কথা। তার মানে পুতিনের এই সফরটা আপনারা দেখেছেন, মানে পুতিনের এবং মোদির সম্পর্কটা কিন্তু, মানে যদি বলি রাশিয়া এবং ভারতের সম্পর্কটা, এই সম্পর্কটা ঐতিহাসিক। এবং পুতিন কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে যে বিগত দিনে ভারত অনেক ইমপ্রুভ করেছে, ভারতের অনেক কিছু বদলে গেছে, কিন্তু যে জিনিসটা চেঞ্জ হয়নি সেটা হলো ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব, এবং এটা সময়ের সাথে সাথে আরো গভীর হয়েছে। এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এবং যারা এই দক্ষিণ এশিয়া কিংবা ইন্দো প্যাসিফিক রিজিয়নের রাজনীতির খোঁজ রাখেন, জিও পলিটিক্সের খোঁজ রাখেন, তারা নিশ্চয়ই অনুধাবন করবেন যে এই মুহূর্তে ভারত রাশিয়ার এই সম্পর্কটা, এবং পুতিনের আরো কয়েকদিন পরে ভারতে আসার কথা ছিল, কিন্তু সেই সফরটা তিনি এগিয়ে এনেছেন। এবং এখানে দুই দেশের মধ্যে যে প্রতিরক্ষা বিষয়ক চুক্তিগুলো হয়েছে, এবং সেটা আরো গভীর হয়েছে, এবং রাশিয়া এই সামরিক সরঞ্জাম তৈরির টেকনোলজিগুলো কিন্তু ভারতকে হস্তান্তরে সম্মত হয়েছেন। তার মানে এই যে রাশিয়ার যত সামরিক সরঞ্জাম আছে সেগুলোর নো হাউ মেক ইন ইন্ডিয়া এই প্রজেক্টের আন্ডারে ভারতে তৈরি হবে, এবং রাশিয়ান আর্মস এটার যে মেনটেনেন্সের জন্য যে প্রযুক্তি সেটা ভারত তৈরি করবে। এবং ইন্ডিয়া কিন্তু রাশিয়ার থেকে প্রচুর আর্মস কেনে, এবং তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সেটাও কিন্তু রাশিয়ার থেকে এনেছে। এবং সম্প্রতি গত মে মাসে যে অপারেশন সিন্দুর হলো, ভারত যখন পাকিস্তানকে আক্রমণ করলো, তখন কিন্তু এই রাশিয়ার নির্মিত S-400 এবং রাশিয়ার অনেক ক্ষেপণাস্ত্রই ভারত সাফল্যের সাথে ব্যবহার করেছে। তো এই সময়ে এই বিশ্ব রাজনীতিতে এই পুতিনের ভারত সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিশ্বে যে একটা রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার জায়গাটায় ভারত কিন্তু নিজেকে স্থাপন করেছে। অর্থাৎ ভারত যে আমেরিকা, রাশিয়া এদের মধ্যে যে একটা ভারসাম্য বজায় রাখার যে জায়গাটা, সেই জায়গাটা ভারত এখন পালন করছে, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখেন রাশিয়ার সাথে ঘনিষ্ঠতার সাথে সাথে আমেরিকাও কিন্তু বসে নেই, আমেরিকাও ভারতের সাথে তাদের সম্পর্ক ইমপ্রুভ করছে। এবং ট্যারিফ নিয়ে মাঝখানে এই যে ভারতের ট্যারিফ প্রায় 50% বাড়িয়ে দিয়েছিল, এর ফলে একটা টান টান উত্তেজনাকর পরিস্থিতি শুরু হয়েছিল, এবং সেই সময় ট্রাম্পের অ্যাডভাইজাররা তাকে অ্যাডভাইস দিয়েছিল যে ভারতের সাথে এই পায়ে পা লাগিয়ে ঝগড়া করে তাদের আসলে খুব বেশি লাভ নেই। এবং তখনই ট্রাম্প কিন্তু তার পলিসি চেঞ্জ করে এবং ভারতের কাছে আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, এবং বলেছিল ট্রাম্পের, আপনাদের সেই কথাটা মনে আছে, ট্রাম্প বলেছিল যে এই মুহূর্তে আপনারা হয়তো আমাকে পছন্দ করেন না, কিন্তু অচিরেই ভারতের মানুষ আমাকে পছন্দ করবে। এবং ট্রাম্প প্যারালালি পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক করেছে, কিন্তু এটাকে বলা যায় যে পাকিস্তান হলো আমেরিকার লাঠিয়াল আর ভারত হলো আমেরিকার বন্ধু। এখন এই সফরে, পুতিনের সফরে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পুতিনের সাক্ষাৎ হয়েছে কিনা এটা নিয়ে একটা আলোচনা চলছে। তো আমি একদিন সময় নিয়েছি যে পুতিনের সাথে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে। এই বৈঠকটা 10 মিনিটের হবার কথা ছিল, কিন্তু এটি আলটিমেটলি 17 মিনিট স্থায়ী ছিল, এবং রাষ্ট্রপতির সাথে দেখা করবার আগে পুতিন শেখ হাসিনার সাথে এই বৈঠকটি করেন এবং শেখ হাসিনা তাকে 4টি উপহার দেন। একটি তৈলচিত্র উপহার দেন যেখানে নদীতে নৌকা ভাসছে, তার পাশে ঘাস, মাটি, তারপরে সেখানে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, এরকম একটা অয়েল পেন্টিং দিয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর আত্মজীবনীর ইংরেজি ভার্সন দিয়েছে, একটি নকশি কাঁথা এবং একটি জামদানি শাড়ি উপহার দিয়েছেন পুতিনকে। পুতিনের সাথে শেখ হাসিনার কি আলোচনা হয়েছে এটি আমি আসলে জানতে পারিনি, আমি জানতে চাইও নি, এবং আমাকে এটাও বলা হয়েছে যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছে সেটা জেনে বলার চাইতে সেটা এই মুহূর্তে না বলাটাই বেশি জরুরি। তবে মিটিংটা হয়েছে এবং এই মিটিংটা কিন্তু খুব এটাও একটা মানে আলাদা সিগনিফিকেন্স বহন করে যে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় ভারত এবং রাশিয়ার সম্পর্ক যখন গভীর হচ্ছে, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক যখন উন্নত হচ্ছে, তখন সেই সম্পর্কের এই যে উন্নতি, এই উন্নতির একটা বেনিফিট কিন্তু আওয়ামী লীগ পাবে, কারণ ভারতের পরীক্ষিত বন্ধু হলো আওয়ামী লীগ। ভারত আওয়ামী লীগকে তার পরীক্ষিত বন্ধু মনে করে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় ভারত বিরোধী রাজনীতি বেশ জনপ্রিয় একটা অংশের মধ্যে, এবং ভারত বিরোধী এই রাজনীতিটা করে বেসিক্যালি জামাতে ইসলাম, বিএনপি এবং আরো কয়েকটি ইসলামপন্থী দল। আওয়ামী লীগকে আমি দেখেছি যে তাদের ভারতের প্রতি তাদের অবস্থানটা তারা কিন্তু নিজেরাই বেশ মাঝে মধ্যে দ্বিধান্বিত থাকে। আমার মনে আছে 1990 সালে, তখন আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ি, তখন দিল্লিতে IPPNW, ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার, এই পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে ডাক্তারদের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, সেইটার একটা সম্মেলন হয়েছিল, এবং সেই সম্মেলনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ গিয়েছিল এবং আমরা বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্র নেতারাও গিয়েছিলাম। তো সেই মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী ভিপি সিং, এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সেই সময়ের সভানেত্রী শেখ হাসিনা। কিন্তু শেষ মুহূর্তে শেখ হাসিনা সেই সম্মেলনে যাননি। কেন যাননি? বলা হলো যে শেখ হাসিনা গেলে বলা হবে যে এমনি সে ভারতের লোক বা প্রো ইন্ডিয়ান, এটা একটা সমালোচনা আছে, সুতরাং এটা গেলে এই সমালোচনা আরো বাড়বে। এই জায়গাটায় আমি একটু কথা বলতে চাই, কারণ আমি নিজেও ভারতে 2 বছরের বেশি পড়াশোনা করেছি। আমি দেখেছি যে ভারত এমন একটা প্রতিবেশী যার কাছ থেকে আমাদের উপকৃত হওয়ার অনেক কিছু আছে, যার সাথে সুসম্পর্ক রাখলে আমরাই দিনের শেষে উপকৃত হব। কিন্তু ভারতের সাথে আমাদের এই সম্পর্ক নিয়ে একদল যেমন ভারত বিরোধিতার রাজনীতি করে, আর একদল তেমন মানে অস্বস্তির মধ্যে থাকে যে আমাদের ভারতের দালাল বলবে। এবং আমি এটাও দেখেছি যে বাংলাদেশের মানুষ আসলে অনেকেই জানেন না যে ভারতের সাথে আমাদের কোথায় বন্ধুত্ব হওয়া উচিত এবং ভারতের কোন জিনিসগুলো আমাদের জন্য জরুরি না। আপনি যদি বাংলাদেশে দেখেন, আমরা ভারতীয় সিরিয়াল দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি, বাংলাদেশের ঘরে ঘরে ভারতীয় চ্যানেল, এটা খুব জরুরি না। ভারতীয় বস্তা পচা চ্যানেল দেখাটা জরুরি না, কিন্তু ভারতের যদি বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এই বিষয়গুলো দেখেন, এইখান থেকে আমাদের নেবার অনেক কিছু আছে। ভারতের উপর আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য নির্ভরশীল। সুতরাং ভারতের সাথে যদি আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা কিন্তু উভয় দেশকেই উপকৃত করবে। সুতরাং আওয়ামী লীগের আমার কাছে মনে হয় যে ভারতের ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে খুব স্পষ্ট একটা অবস্থান থাকা উচিত। এই বিরোধীরা কি বললো, কারণ ভারত বিরোধিতা যেমন একটা রাজনীতি, ঠিক বাংলাদেশের পক্ষে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটাও একটা রাজনীতি, এবং এই রাজনীতির বিষয়ে আওয়ামী লীগকে খুব স্পষ্ট একটা অবস্থান নেওয়া উচিত। এবং আজকে যে পুতিনের সাথে এই শেখ হাসিনার বৈঠক হলো, বা এই যে ভারত রাশিয়ার সম্পর্ক, এটার বেনিফিট আমি একটু আগেই বললাম যে এটার বেনিফিট কিন্তু আওয়ামী লীগের ঘরেও যাবে। এবং আপনি যদি রোহিঙ্গা সমস্যার কথা ভাবেন, মিয়ানমারের সাথে রাশিয়া এবং ভারতের সুসম্পর্ক রয়েছে, সুতরাং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে এই রোহিঙ্গা সমস্যার সমাধানেও ভবিষ্যতে কাজে লাগতে পারে। সো আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে যে প্রতিকূলতার মুখোমুখি আছে, এবং পর্দার আড়ালে যে খেলাগুলো চলছে, ভারতের সাথে আমেরিকা, ভারতের সাথে রাশিয়া এবং বাংলাদেশ নিয়ে এই দুই বৃহৎ শক্তির
রাশিয়া এবং আমেরিকার আগ্রহ এবং তাদের তৎপরতা সব মিলিয়ে আগামী দিনে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সেই পরিবর্তন এলে তার থেকেও আওয়ামী লীগ উপকৃত হবে। সুতরাং এই যে পুতিন যে ভারত সফর করে গেলেন এবং মোদি, শেখ হাসিনা সহ আরো অনেকের সাথে মিটিং করেছেন, এই মিটিং এর একটা প্রভাব দক্ষিণ এশিয়ার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনীতির উপরে যেমন পড়বে, বাংলাদেশের উপরে পড়বে, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির উপরেও সেটা পড়বে। আমাদের শুধু এখন অপেক্ষা করতে হবে এই প্রভাবগুলো কিভাবে পড়ে সেটা দেখার জন্য। ভারতের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তিগুলো যা আমেরিকা এবং রাশিয়া উভয়ের সঙ্গে সই হয়েছে, সেগুলো বোঝার জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটাও বুঝতে হবে। কারণ দিল্লি আজ যে অঞ্চলগত নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে ভাবছে, তার সঙ্গে ঢাকা বহুভাবে সম্পর্কিত, বিশেষ করে 2024 সালের আগস্টের পর ইউনূস মহাজনের ক্ষমতা দখলের পর থেকে। আর কথায় কথায় ইউনূস মহাজন এবং তার বৃদ্ধ সামরিক কর্মকর্তা বন্ধুরা তো মুখে ফেনা তুলে ফেলছেন ভারতকে ভেঙে ফেলার হুমকি ধামকি দিয়ে। আর 2024 সালের আগস্ট সন্ত্রাসের পর আওয়ামী লীগকে সরিয়ে ক্ষমতা দখল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামরিক বিমানে ভারতে রেখে আসার পর সম্পর্ক তো নতুন মাত্রা নিয়েছে, এটা স্বীকার করতে হবে, তাই না? এই অবস্থায় যুক্তরাষ্ট্র, ভারত 10 বছরের প্রতিরক্ষা চুক্তি এবং একই সময়ে রাশিয়ার সঙ্গে ভারতের সামরিক লজিস্টিক চুক্তি দুটোই বাংলাদেশের নিরাপত্তা এবং কূটনৈতিক পরিসরের সঙ্গে সরাসরি জড়িত। কেননা বঙ্গোপসাগর, আন্দামান সাগর, ভারত মহাসাগরের উত্তর পূর্বাঞ্চল সবই এখন ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ, আর বাংলাদেশ সেই জোনের কেন্দ্রের কাছাকাছি বসে আছে। প্রশ্নটা তাই শুধু ভারত কেন এত প্রতিরক্ষা চুক্তি করছে সেটা নয়, বরং এর তরঙ্গ বাংলাদেশের দিকে কিভাবে এসে লাগবে সেটাও সমান গুরুত্বপূর্ণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করছেন। বৈশ্বিক বাস্তবতায় ভ্লাদিমির পুতিন সেই ব্যক্তি প্রেসিডেন্ট ট্রাম্পের পরেই যার নাম আলোচিত। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও এই প্রতিরক্ষা চুক্তি হয়েছে ভারতের। ভারত এই মুহূর্তে যে গতিতে একের পর এক প্রতিরক্ষা চুক্তি করছে, সেটা কোনো বিচ্ছিন্ন কূটনৈতিক ঘটনা নয়, বরং এটা আসলে একটি বড় কৌশলগত পুনর্গঠন বা কৌশলগত সিদ্ধান্তের অংশ। রাশিয়ার সঙ্গে সামরিক লজিস্টিক চুক্তি, আবার একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে 10 বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তি, এই দুই চুক্তি পাশাপাশি রেখে দেখলে ভারত কি করতে চায় সেটি বেশ স্পষ্ট হয়ে যায়। ভারত কারো শিবিরে পুরোপুরি ঢুকছে না, এটা নিশ্চিত, বরং সে নিজেকে এমন এক জায়গায় বসাচ্ছে যেখানে থেকে সবাইকে একসঙ্গে কাজে লাগানো যায় নিজের শর্তে। এখানে প্রথম যে বিষয়টা বোঝা দরকার তা হলো ভারতের নিরাপত্তা বাস্তবতা। ভারত একমাত্র এমন বড় শক্তি যার একসঙ্গে দুই পারমাণবিক শক্তিধর প্রতিপক্ষ পাকিস্তান এবং চীন দুটি দিক থেকে চাপ সৃষ্টি করে। পশ্চিমে পাকিস্তান, উত্তরে ও পূর্বে চীন। কাগজে কলমে শান্তি থাকলেও বাস্তবে সীমান্ত মানেই স্থায়ী উত্তেজনা। বাংলাদেশ দিয়েই তার প্রমাণ। লাদাখে চীনের সঙ্গে সংঘাত, কাশ্মীরে পাকিস্তান সমর্থিত জঙ্গিবাদ এবং বাংলাদেশকে কেন্দ্র করে পাকিস্তান যে ইস্টার্ন ফ্রন্ট বা পূর্ব ফ্রন্ট খোলার ঘোষণা দিয়েছে, এটাকেও এসব ধর্তব্যে আনতে হবে। এই যে তিনটি ফ্রন্ট ভারতের নিরাপত্তা ভাবনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই বাস্তবতায় ভারত কোনো একটি শক্তির ওপর পুরোপুরি নির্ভর করতে পারে না, এটা যে কোনো বুদ্ধিমান রাষ্ট্রই করবে না। নির্ভরতা মানেই হচ্ছে ভবিষ্যতের ব্ল্যাকমেইল। ব্ল্যাকমেইল কে হতে চায় বলুন? ঠিক এখান থেকেই ভারতের বহুমুখী প্রতিরক্ষা চুক্তির ঘটনাটা দর্শনটা জন্ম নেয়। একদিকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা প্রযুক্তি, তথ্য বিনিময়, গোয়েন্দা সহযোগিতা, অন্যদিকে রাশিয়ার সঙ্গে লজিস্টিক সাপোর্ট, অস্ত্র রক্ষণাবেক্ষণ, যৌথ মহড়া। ভারতের লক্ষ্য একটাই, যুদ্ধ হলে যেন কারো দরজায় দাঁড়িয়ে অনুমতির অপেক্ষায় থাকতে না হয় ভারতকে। রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক রেলস চুক্তি এই কৌশলের একটি বড় স্তম্ভ। এর অর্থ শুধু কাগজে কলমে সহযোগিতা নয়, বরং বাস্তবে রাশিয়ার সামরিক ঘাঁটি ভারতীয় বাহিনীর ব্যবহারের জন্য খুলে গেল। মধ্য এশিয়ার একাধিক রুশ ঘাঁটি যেখানে রণতরী, যুদ্ধবিমান, ডুবোজাহাজের লজিস্টিক সাপোর্ট পাওয়া সম্ভব। এই সুবিধা ভারতের জন্য বিশাল কৌশলগত লিভারেজ। বিশেষ করে আফগানিস্তান, পরবর্তী মধ্য এশিয়া, চীনের পশ্চিমা
পশ্চিমাঞ্চল, পাকিস্তানের উত্তর পশ্চিম দিক সব মিলিয়ে ভারতের নজরদারির পরিধি অনেক বড় এবং বিরাট হয়ে গেল। এর সমান্তরালে যদি যুক্তরাষ্ট্রের ব্যাপারটি ধরি, যুক্তরাষ্ট্রের সঙ্গে 10 বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তি আবার আরেক ধরনের শক্তি এনে দিচ্ছে ভারতকে। এই চুক্তি মূলত প্রযুক্তিগত তথ্য ও অপারেশনাল সমন্বয় নিয়ে। ভারত এখন মার্কিন স্যাটেলাইট ডেটা, নজরদারি ব্যবস্থা, সাইবার প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে অনেক বেশি যুক্ত। চীনের নৌতৎপরতা, ইন্দো প্যাসিফিক শক্তির ভারসাম্য, এই সবকিছুকে যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকতে চায়। কারণ ওয়াশিংটনের কাছে ভারত এখন কেবল একটি অংশীদার বা বন্ধু নয়, বরং একটি স্ট্র্যাটেজিক কাউন্টার ওয়েট। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন এত একসঙ্গে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো পরস্পর বিরোধী শক্তির সঙ্গে চুক্তি করছে বলুন তো? এর উত্তরটা লুকিয়ে আছে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি ধারণায়। স্নায়ুযুদ্ধের সময় যেমন ভারত নন অ্যালাইনমেন্টের কথা বলতো, এখন সেই ধারণা আরো আধুনিক রূপে ফিরে এসেছে, মাল্টি অ্যালাইনমেন্ট। ভারত বুঝে গেছে ভবিষ্যতের বিশ্ব একক মেরু থাকবে না, হবে না। যুক্তরাষ্ট্র থাকবে, চীন থাকবে, রাশিয়াও থাকবে। এই তিন শক্তির টানাপোড়েনে যারা নিজেদের জায়গা তৈরি করতে পারবে তারাই প্রকৃত স্বাধীন শক্তি হয়ে উঠবে। এই প্রতিরক্ষা চুক্তিগুলোর আরেকটি বড় ব্যাকগ্রাউন্ড হলো ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ শুধু ইউরোপের মানচিত্র বদলাচ্ছে না, এটি গোটা বৈশ্বিক শক্তির হিসেব এলোমেলো করে দিয়েছে। রাশিয়া এখন পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত। জ্বালানি রপ্তানি তার যুদ্ধ অর্থনীতির প্রধান ভরসা। ভারত সে সুযোগ নিয়ে সস্তা তেল দিয়ে বিশাল অর্থনৈতিক সুবিধা নিয়েছে, কিন্তু এই সুবিধার সঙ্গে ঝুঁকিও তার বেড়েছে। যুক্তরাষ্ট্র বারবার শুল্ক, নিষেধাজ্ঞা আর চাপ দিয়ে দিল্লিকে একটি নির্দিষ্ট লাইনে আনতে চাইছে। ভারত এই চাপের জবাব দিচ্ছে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে। সে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে সে কারো কোনো স্যাটেলাইট বা উপগ্রহ রাষ্ট্র নয়। ভারতের প্রতিরক্ষা চুক্তির আরেকটি বড় কারণ নিজস্ব সামরিক রূপান্তর। গত এক দশকে ভারতের সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে ভারতের কৌশল ছিল সরঞ্জাম আমদানি করে বাহিনী চালানো, এখন লক্ষ্য হচ্ছে প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা। পশ্চিমা দেশগুলো থেকে যেমন অ্যাডভান্সড ইলেকট্রনিক ড্রোন, সাইবার ও নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের প্রযুক্তি নেওয়া হচ্ছে, তেমনি রাশিয়া থেকে এখন জেট ইঞ্জিন, মিসাইল টেকনোলজি, সাবমেরিন ডিজাইন, এই ক্লাসিক হার্ড পাওয়ার আসছে। এই দুই ধারার মিশ্রণেই ভারতের ভবিষ্যৎ সেনাবাহিনী তৈরি হচ্ছে বা সামরিক পরিকল্পনা তৈরি হচ্ছে। চীনের বিষয়টি এখানে আলাদা করে বুঝতে হবে। ভারত এবং চীনের দ্বন্দ্ব শুধু সীমান্ত নিয়ে নয়, এটি প্রভাব নিয়েও। ইন্দো প্যাসিফিক, আফ্রিকা, দক্ষিণ এশিয়া সবখানে এই দুই দেশের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলছে। যুক্তরাষ্ট্র ভারতের মাধ্যমে চীনকে ব্যালেন্স করতে চায়, আবার রাশিয়া চীনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়তে চায় না। ফলে এই দুই শক্তি ভারতের দিকে হাত বাড়াচ্ছে। ভারত সেই সুযোগ ব্যবহার করছে নিজেদের সুবিধায়, যেটা একটা বুদ্ধিমান রাষ্ট্র করে বা করে থাকে। এখানে পাকিস্তান ফ্যাক্টরও কম গুরুত্বপূর্ণ নয়। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান আবারও মার্কিন বলয়ে ঢোকার চেষ্টা করেছে। সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে নীরব পুনঃসংযোগ, এই সব কিছুই ভারতের জন্য নতুন নিরাপত্তার সমীকরণ তৈরি করছে। এই বাস্তবতায় ভারত তার সামরিক প্রযুক্তিকে শুধু পাকিস্তান মোকাবেলার মধ্যে সীমাবদ্ধ রাখছে না, বরং বৃহত্তর আঞ্চলিক শক্তির খেলায় নিজেকে প্রস্তুত করছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারতের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। ভারত নিজেকে শুধু একটি সামরিক শক্তি হিসেবে নয়, বরং একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে দাঁড় করাতে চায়। এর জন্য দরকার নিরাপদ সমুদ্রপথ, স্থিতিশীল বাণিজ্য পরিবেশ এবং বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক। প্রতিরক্ষা চুক্তি এখানে বিমার মতো কাজ করে। আসলে কেউ যদি ভারতের বাণিজ্য রুট বা সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করতে চায়, তাহলে ভারত একক কোনো শক্তির উপর নির্ভরশীল থাকবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই বৈশ্বিক বাস্তবতায় টিকে থাকার জন্য ভারতের মতো দেশকে। পুতিন মোদি বৈঠক এই কারণেই শুধু সৌজন্য সাক্ষাৎ নয়। পুতিন জানেন যে পশ্চিমা অর্থনৈতিক অবরোধের মধ্যে ভারত তার জন্য সবচেয়ে বড় শ্বাসনালী। আবার মোদিও জানেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যতই ঘনিষ্ঠতা থাকুক, রাশিয়া ছাড়া ভারতের সামরিক কাঠামো দীর্ঘদিন চলবে না। দুই পক্ষই তাই এখানে বাস্তববাদী,
আবেগ নয়, স্বার্থ এখানে চালিকা শক্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভারত এখন আর কেবল প্রতিক্রিয়াশীল রাষ্ট্র নয়। আগে ভারত অনেক সময় ঘটনা প্রবাহের পেছনে ছুটত, এখন সে নিজেই খেলা সাজাচ্ছে। একই সঙ্গে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে ভারত দেখিয়ে দিচ্ছে যে সে কারো একচেটিয়া অংশীদার হতে রাজি নয়, কিন্তু সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত নিজের শর্তে। এই কৌশল ঝুঁকিপূর্ণ হয়তো নয়, কিন্তু এই কৌশল ভারতকে কি দেবে সেটা একটা বিরাট বড় প্রশ্ন অনেকের কাছেই। একদিকে যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে রাশিয়ার প্রত্যাশা, তৃতীয় দিকে চীনের সন্দেহ। এই তিন দিক সামলে চলা অত সহজ কাজ নয়, কিন্তু ভারত আপাতত বাজি ধরেছে এই ভারসাম্যের উপর। তারা এই ভারসাম্য রক্ষা করে চলার বাজি ধরেছে। মোদী সরকারের জন্য এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তার ধারণা, মানে ভারতের ধারণা, যতদিন সে সবার জন্য প্রয়োজনীয় থাকবে ততদিন কেউ তাকে একঘরে করতে পারবে না। এ কারণেই ভারত এত প্রতিরক্ষা চুক্তি করছে। এটি অস্ত্র কেনার গল্প নয়, এটি একটি উদীয়মান পরাশক্তির নিজেকে বা নিজের জায়গা তৈরি করার গল্প। যে ভারত এতদিন অন্যদের ভারসাম্যে ছিল, আজ সে নিজেই ভারসাম্যের একটি স্তম্ভ হতে চাইছে। এই চুক্তিগুলো সেই দীর্ঘ যাত্রার কৌশলগত সিঁড়ি। বাংলাদেশ প্রসঙ্গ দিয়ে শেষ করি। তবে ওয়াশিংটন ইন্দো প্যাসিফিক কনসেপ্টে বাংলাদেশকে অর্থনৈতিক কাঠামোর অংশ হিসেবে টানতে চায়, আবার একই সঙ্গে ভারতের ভূরাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেয়। এই দ্বৈত বাস্তবতা ঢাকার কূটনৈতিক স্পেসকে আরো সংকুচিত করতে পারে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন নীতিতে এখন যে ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিকরা প্রভাবশালী, তা দিল্লিকে বাড়তি সুবিধা দেয়, কিন্তু বাংলাদেশের জন্য এর অর্থ হতে পারে ঢাকার উপর চাপ প্রয়োগের অনেক লিভারেজ বাস্তবে দিল্লির হাতে চলে যাওয়া। তাই ভারতের প্রতিরক্ষা চুক্তিগুলো শুধুই বড় শক্তির খেলা নয়, এগুলো বাংলাদেশ সহ ছোট প্রতিবেশীদের জন্য খুব স্পষ্ট নিরাপত্তা বার্তা বহন করে। ভারত নিজেকে অঞ্চলগত নিরাপত্তার এক ধরনের গেটকিপার বানাতে চাইছে। সেখানে আপনার নিরাপত্তা কতটা সেটা নির্ধারণের ক্ষমতা থাকবে দিল্লির টেবিলে। রাশিয়ার সঙ্গে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট বা রেলস চুক্তি ভারতের জন্য সামরিক ভূগোলকেই পাল্টে দিচ্ছে। এই চুক্তি ভারতীয় বাহিনীর রুশ সামরিক ঘাঁটি ব্যবহার করার সুযোগ দিচ্ছে। যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, জেট সবকিছুর জন্য জ্বালানি, মেরামত, রসদ, সব লজিস্টিক সাপোর্ট পাওয়ার দরজা খুলে যাচ্ছে। রাশিয়ার ঘাঁটিগুলো শুধু নিজের ভৌগোলিক সীমার মধ্যেই নয়, মধ্য এবং পশ্চিম এশিয়ার একাধিক দেশে ছড়িয়ে আছে। অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান, মধ্য এশিয়া, চীনের পশ্চিম অংশ, এই পুরো আর্কের উপর ভারতের নজরদারি এবং সামরিক পৌঁছার ক্ষমতা বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু পাকিস্তানের জন্য কিন্তু এই সব চুক্তি বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ নিয়ে আসছে। যে দেশ নিজস্ব অনেক ঘাঁটি যুক্তরাষ্ট্র বা চীনের সঙ্গে ভাগ করে নিয়েছে, সেখানে ভারত এখন রুশ উপস্থিতি সহ এক নতুন সামরিক সমীকরণ তৈরি করতে পারে। কাশ্মীর বা পাঞ্জাবের সামরিক ঘাঁটিতে অতীতে যে ধরনের সন্ত্রাসী হামলা দেখা গেছে, সেখানে রুশ বাহিনীর উপস্থিতি সেসব হামলার ব্যয় এবং ঝুঁকি বাড়িয়ে দেবে। এটা ইসলামাবাদের সামরিক পরিকল্পনায় অবশ্যই ঢুকবে। আর চীনের ক্ষেত্রেও এলসি মানে সংলগ্ন বা লাইন অফ কন্ট্রোল সংলগ্ন ফ্রন্টে ভারত যদি রুশ সহায়তা, প্রশিক্ষণ, যৌথ মহড়া সুবিধা কাজে লাগাতে পারে, তাহলে সেটা বেইজিং এর জন্য বাড়তি চাপ। বাংলাদেশের কথা তো বুঝতেই পারছেন। পাকিস্তান যদি বাংলাদেশকে পূর্ব ফ্রন্ট হিসেবে ব্যবহার করতে চায়, ভারত এই সব চুক্তির আওতায় কি করতে পারে সেটা ভবিষ্যৎ বলে দেবে। ভালো থাকবেন সবাই। অনেক বড় একটি বিশ্লেষণ করলাম, আশা করি ভালো লাগবে সবার।